একদিকে শান্তনু সিনহা বিশ্বাসের ঠিকানায় তল্লাশি, অন্যদিকে ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছেন আজ তৃণমূল নেত্রী। আর তারই মধ্যে আবার ডেকান হেরাল্ডের খবরে প্রকাশিত হয়েছে আজ যে আপাতত এই রাজ্যে কাজ বন্ধ করছে আইপ্যাক। অন্যদিকে ফের রাজ্যে এসে তৃণমূলকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী, পাল্টা তার জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আলোচনায় আসবো, কিন্তু যে বড় খবরের শুরুতেই নজর রাখবো সেটা হচ্ছে ইডির হাতে গ্রেফতার বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার, তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আপনারা জানেন যে 1 এপ্রিল সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে যে তথ্য পাওয়া যায় তার উপর ভিত্তি করেই কামদারকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে একাধিক টিমে ভাগ হয়ে ইডি তল্লাশি চালায়, তারপরে আটক করা হয় কামদারকে এবং তারপর গ্রেফতার। আরো বিস্তারিত জানবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলেছে। আবির, ঠিক কি কি অভিযোগ রয়েছে, কি কারণেই বা গ্রেফতার করা হলো জয় কামদারকে? দেখো, যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে, এই যে জয় এস কামদার, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বেহালায় তার যে বাড়ি, দীর্ঘ সেখানে তল্লাশি অভিযানের আগেও চালানো হয়েছিল, আজকেও চালানো হয় এবং তারপরে তাকে আটক করে নিয়ে আসার পর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কি, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, প্রায় 1100 কোটি টাকা কিন্তু প্রতারণার অভিযোগ। এবং সেই প্রতারণা হয়েছে কিভাবে, বিভিন্ন জায়গাতে এই যে জমি কেনা বেচাকে কেন্দ্র করে যে কেলেঙ্কারি বা সেখানে যে প্রতারণা করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে একটি বিষয় দেখা গিয়েছিল যে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল প্রায় 1 কোটি টাকারও ওপরে সেখান থেকে উদ্ধার করা হয়, সোনার গয়না পাওয়া যায়। এবং পরবর্তীকালে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সময় দেখা যায় যে 4 মাসে প্রায় 500 কোটি টাকা ডিপোজিট করা হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে। এবং এই ক্ষেত্রেও কিন্তু যে একটা বড় স্ক্যাম বা বড় একটা চক্র সক্রিয়ভাবে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় চালানো হয়েছিল। তার মধ্যে অন্যতম এই জয় কামদারের বাড়ি, যে জয় কামদারকে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাকে আর কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে ব্যাংশাল আদালতে। এবং ইতিমধ্যে আজকে কিন্তু যারা পাবলিক প্রসিকিউটর তারা এসে পৌঁছেছেন এবং এখানে ব্যাংশাল কোর্টে যারা পুলিশরা রয়েছেন তাদের তরফ থেকে এখানে আলাদাভাবে ব্যারিকেড করা হয়েছে, যাতে তার যখন আদালতে পেশ করা হবে তাতে নতুন করে যাতে কোনো রকম অপ্রীতিকর কিছু ঘটনা না ঘটে। অর্থাৎ কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ, এবং এই নয়ছয় হয়েছে জমি কেলেঙ্কারিকে কেন্দ্র করে। এবং তার সঙ্গে এই যে তার যে বিভিন্ন জায়গায় ডিপোজিট রাখা বা লেনদেন সংক্রান্ত বেশ কিছু যে তথ্য পেয়েছে ইডি, যেটা সন্দেহজনক, এবং সেই মর্মেই জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার বলে ইডি সূত্রে খবর। বেশ আবির, আপাতত তোমাকে ধন্যবাদ। এবার আদালতে যখন পেশ করা হবে তখন নিজেদের হেফাজতে রাখার জন্য ঠিক কি কি যুক্তিকে সামনে রাখবে আমাদের সেদিকে টানা নজর থাকবে। দেখতে পাচ্ছেন জয় এস কামদার গ্রেফতারির পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা তারা নিয়ে যাচ্ছেন এবং মেডিকেল পরীক্ষা করাবার পর জয় কামদারকে কিন্তু এখান থেকে একেবারে সোজা আদালতে পেশ করবে এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা এবং নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানাবে। ইডির আধিকারিকরা বেহালার যে বাড়ি, সেই বাড়িতে দীর্ঘক্ষণ ধরে আজকে তল্লাশি জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরবর্তীকালে একেবারে ইডি আধিকারিকরা জয় কামদারকে আটক করে নিয়ে আসে সিজিও কমপ্লেক্স। এবং তার পরবর্তীকালে জয় কামদারের পরিবারের সদস্যদেরকে জানিয়ে দেওয়া হয় যে একেবারে তার বিরুদ্ধে যে বেআইনিভাবে আর্থিক লেনদেনের বিষয় সামনে এসছে এবং তাতেই কিন্তু গ্রেপ্তার করা হলো বেহালার ব্যবসায়ী জয় কামদারকে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবং ইডি সূত্রে যে দাবি করা হচ্ছে সেটা মারাত্মক, বিপুল অঙ্কের টাকা নয়ছয় করা হয়েছে। প্রায় 1100 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে দাবি। শুধু তাই নয়, আপনাদের মনে থাকবে 1 তারিখে যখন রেড হয়েছিল এবং সোনা পাপ্পু এবং জয় কামদারের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, 1,20,00,000 টাকা এই জয় কামদারের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছিল। আমি ওফেলিয়া সিনার কাছে আসবো, যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে মারাত্মক, যে 4 মাসে, মাত্র 4 মাসে 500 কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়েছে। বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে। একটা বিরাট প্রতারণা চক্র কাজ করছে বলে ইডি মনে করছে। প্রাথমিক তদন্তে ইডি এমনটাই দাবি। এটাই তো তৃণমূলের কালচার। এবং সোনা পাপ্পু যার রেফারেন্সে যে বেরিয়ে এলো, আমরা জানি কান টানলে মাথা আসে, তো মাথা এসে গেল, তাহলে সেই কান সোনা পাপ্পু, সে কেন এখনো অধরা বলতে পারেন?
কলকাতার পুলিশগুলো কি দিনে জেগে জেগে ঘুমায় না ঘুমিয়ে ঘুমিয়েই থাকে সারাক্ষণ? আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তখন সব জেগে একেবারে সক্রিয় হয়ে উঠবেন। এই সোনা পাপ্পুর নাম তো অনেক আগে থেকে ভাসছে, সে কেন অ্যারেস্ট হয় না? আমি তো আর একটা কথা বলবো, এই যে শান্তনু সিনহা বিশ্বাস, ইনি তো ছিলেন কালীঘাটের ওসি, তারপরে তার যেই রিটায়ারমেন্টের সময় এসে যাচ্ছে দেখলেন সঙ্গে সঙ্গে তাকে একেবারে ডিসি। কোন তাদের কাছে প্রাণভোমরা লোকানো আছে বলতে পারেন? এই কামদার কত তাদের কাজের কাছের মানুষ যে এতগুলো টাকা মানি লন্ডারিং হচ্ছে, তৃণমূলের টাকা পয়সা তছরূপের আঁতুর ঘর বানিয়ে রেখেছে, তাদের কোনো দিন কিন্তু এরা দেখতে পায় না। এই পুলিশ প্রশাসন সব মিলেমিশে তৃণমূল, পুরোটাই চোর আর এই মিলিয়ে তোলামূলের সরকার, যা অবিলম্বে নিপাত যাবে, নিশ্চিন্তে থাকবে পশ্চিমবঙ্গ। রাহুল চক্রবর্তী, আমরা ওই ছোটবেলায় একটা কি প্রবাদ পড়তাম না, হাতি ঘোলা গেল তল, মশা বলে কত জল। এই ছোট ছোট নাম দিয়ে কি হবে শুভ্র? আজকে ভারতীয় জনতা পার্টি যে প্রতিহিংসামূলক আজকে প্রতিহিংসার যে তদন্ত করছে, আমি বলি শেষ করি, আমি শেষ করে আজকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি এক একজন তাবড় নেতা দুর্নীতির তারা ঊর্ধ্বে ছুঁয়েছে। সেই অজিত পাওয়ার, সেই রেড্ডি ব্রাদার, সেই ইয়েদুরিয়াপ্পা, শুভেন্দু অধিকারী যার সিবিআই এর তার নামে এফআইআর আছে, নিশীথ প্রামাণিক মানব পাচারকারী, কই তাদের কাছে তো যায় না। যায় কোথায়? চিদম্বরম বাড়ির দেয়াল টপকে গিয়ে পড়ে। যায় কোথায়? যারা যারা বিজেপি করে না তাদের সঙ্গে একই মুলুক করতে হবে, এটা চলছে বিগত দিন ধরে। সারা ভারতবর্ষে দাঁড়িয়ে প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে, সাংবিধানিক জায়গাগুলোকে তারা রাজনীতিকায়ন করে মানুষের পেছনে লেলিয়ে দিচ্ছে। আজকে 1100 কোটি টাকা তছরূপ কি একদিন হয়েছে শুভ্র? এতদিন কি ঘুমিয়েছিল এটি? একদিন কি মনে পড়েনি কোথায় কি করছে? এতদিনকে দেখেনি কেউ? যেই ভোট আসবে সেই এদের সক্রিয় উঠবে। যেমন পুজোর আগে কাশফুল ফোটে, এদের যে প্রতিহিংসা এর থেকে প্রমাণ পায় শুভ্র। প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে এতগুলো নাম বললাম, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ যখনই বিজেপিতে গেছে, কেউ উপমুখ্যমন্ত্রী হয়েছে, কেউ সাংসদ হয়েছে, আমি কেউ বড় বড় নেতা হয়েছে, হঠাৎ করে এখন কেন পুরস্কারে মালা পড়েছে। জেগে উঠেছে এটা নিয়ে প্রশ্ন করছেন রাহুল চক্রবর্তী। নিঃসন্দেহে তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন থাকতে পারে, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সোনা পাপ্পু একেবারে রীতিমতন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছে। এমনকি আপনারা যদি লেটেস্ট সোনা পাপ্পুর ভিডিও দেখে থাকেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে হুমকি দিয়েছে 4 তারিখের পর সে আবার আসবে, কিন্তু পুলিশ কেন খুঁজে পায় না? সেক্ষেত্রে কি কলকাতা পুলিশ ঘুমিয়ে থাকে কি? আমার প্রশ্ন রইল। কিন্তু একেবারে ছোট ছোট নাম বলছিলেন, এই সোনা পাপ্পু থেকে শুরু করে, সোনা পাপ্পুর বিরুদ্ধে তদন্ত থেকে শুরু করে কামদারের নাম উঠে আসে, কামদারের বিরুদ্ধে তদন্ত এবং তার সূত্রে উঠে আসে শান্তনু সিনহা বিশ্বাসের নাম। এখনো পর্যন্ত 12 ঘন্টা হয়ে পেরোতে চললো, এখনো পর্যন্ত সেই রেড কিন্তু চলছে। জানি আজকে আক্রমণ সানিয়েছেন নির্বাচনী প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন কি বললেন। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে জেনে রাখুন, ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। তারপর আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। পচা সিপিএমগুলো সব এখন আপনাদের ওখানে গিয়ে জুটেছে, তাদের বুদ্ধিতে কাজ করছেন। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কাছে আসবো। আমি জানি না যে এখনো পর্যন্ত তদন্ত যত এগোবে তারপরে কি কি বেরিয়ে আসবে, কিন্তু এখনো পর্যন্ত যা যা তথ্য উঠে আসছে অরিন্দম দা, ইডি সূত্রে দাবি করা হচ্ছে সেটা মারাত্মক। 1100 কোটি টাকার প্রতারণা করা হয়েছে এবং এর পেছনে একটা বিরাট চক্র কাজ করছে। একদম সত্যি কথা বলছে। দিস ইজ নাথিং বাট দ্য স্পাইডার্স নেট, মাকড়সার জাল। মাকড়সার জাল যেমন একের সাথে একে, কেন আপনার কাছে এটা বলছি, এই এপ্রিল মাসে মার্লিন গ্রুপের নিয়াসা বলে এক আনন্দপুরে এখানে যে বিশাল রেড হলো, একই রকম একই কায়দা, একই হাওলার টাকা সাদা কালো টাকাকে সাদা করা পরীক্ষা। আপনাকে একটু বলে দিই, এই যে পিএমএলএ অ্যাক্ট যে রেডটা হচ্ছে, এটাতে দুটো জিনিস মারাত্মক রয়েছে। সে মারাত্মকটা কি? বার্ডেন অফ প্রুফ, যে তাকেই প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে কি আমার অর্জিত অর্থ। আরেকটা আরও মারাত্মক রয়েছে, সেটা হচ্ছে কি যে আপনারা বোধহয় অনেকে জানেন ওথ নেওয়া।
আমরা যারা ট্রায়াল কোর্টে যে আমাদের ওট নিতে হয়, সত্য ছাড়া মিথ্যা, তুমি যদি ওট নেওয়ার আপনি পরে বলছেন যার বিরুদ্ধে অভিযোগ তাকেই প্রমাণ করতে হবে হ্যাঁ, যে yes, নির্দোষ। burden of proof। কিন্তু এখানে আমি আপনাদের একটা বলে দিচ্ছি, আজকে আপনারা এটা যে দেখছেন শান্তনু সিনহা বিশ্বাসের সম্পর্কে বলছেন, এইগুলো যে সমস্ত তথ্য, ডকুমেন্টারি এভিডেন্স এবং প্লাস হচ্ছে মোবাইল টাওয়ার থেকে চতুর্দিক থেকে যে জিনিসটা পাওয়া যাচ্ছে, এখান থেকে কিন্তু যার জন্যই আপনারা বলছেন যে দীর্ঘদিন ওয়েট করতে হচ্ছে কেন। ইয়েস, যতক্ষণ পর্যন্ত এইটা সাবস্টেন্সিয়েট না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যারেস্টটা হয় না। আরেকটা শেষ করছি, অ্যাপ্রিহেন্ডেড অ্যান্ড অ্যারেস্টের মধ্যে অনেক ডিফারেন্স। কেন অ্যাপ্রিহেন্ড করছি? আমি অনুমান করছি, আমি দিনের পর দিন, যেমন আমি আজকে আরজিকর ইস্যুতে সন্দীপ বাবুকে আজকে 192 ঘন্টা আমি তো ইয়ে করেছি, কিন্তু অ্যারেস্টটা হচ্ছে কি অ্যাপ্রিহেনশনের পরে যদি আমি স্যাটিসফাই হই তখন অ্যারেস্টটা হয়। চন্দন ঘোষ চৌধুরী, প্লিজ চন্দন আমি আমি যেটা চন্দনের বলছি কাছে আসি। নরেন্দ্র দা, যে আজকে যদি চন্দন তাই ঘোষ হয়, চৌধুরী। একটাও তো প্রমাণ করা যায়নি, এত অভিযোগ এসেছে। চন্দন ঘোষ প্রমাণ তো চৌধুরী। একটাও হয়নি। প্লিজ এখনো চন্দন দা বলার সুযোগই পাননি। চন্দন দা, please। একেবারে শুরুতে বলি, পুজো সংখ্যার আগে লেখাটা তো পুজো সংখ্যাতে বেরোবে, আই মিন টু সে পুজো সংখ্যার আগে বেরোবে। এখন ঘটনা হচ্ছে নির্বাচনের আগে এই গিমিকগুলো তৈরি হবে, এই অপটিক্সগুলো তৈরি হবে, এটা স্বাভাবিক। আমার প্রশ্নটা একটু অন্য জায়গাতে। আমরা কি জানি না যে অপরাধী নেটওয়ার্কে কারা কারা পশ্চিমবাংলার তৃণমূল সরকার এবং তাদের নেতাদের দ্বারা বিভিন্ন সময় এই নেটওয়ার্কের মদতদাতা? আমরা কি জানি না কোথায় কোথায় তাদের এই নেটওয়ার্ক চলে? আমরা তো এটাও জানি যে এই সোনা পাপ্পু যার নাম উঠেছে সে কাদের প্রোডাক্ট, কিভাবে প্রোডাক্ট, এবং সবথেকে বড় প্রশ্ন, ওর সাইড লাইনগুলো কিন্তু ইন্টারোগেটেড হচ্ছে অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা অদ্ভুত ম্যাজিক। কিন্তু এই ম্যাজিকটা তৈরি করলেন কারা? এই ম্যাজিকটা তৈরি করলেন যে আজকেই প্রশ্নগুলো কেন আসছে এই নির্বাচনের প্রাক্কালে আবার একটা প্রাসঙ্গিকতা ফিরিয়ে দেওয়া দু তরফের পক্ষ থেকে। আমি বিশেষভাবে এই কথাটা বলি, মুখ্যমন্ত্রী অ্যাপ্রিহেনশন করছেন, উনি শঙ্কা প্রকাশ করছেন যে উনি খুন হয়ে যেতে পারেন। এটা কিন্তু একটা মারাত্মক দিক, একজন মুখ্যমন্ত্রী তার রাজ্যে দাঁড়িয়ে বলছেন এই কথা, এবং আমরাও খুব সিরিয়াসলি নিচ্ছি। আমরা বিশেষভাবে সিরিয়াসলি নিচ্ছি তার কারণ হোল নেটওয়ার্কে অপরাধীর সংখ্যা এত বেশি। এক একটা জায়গা থেকে তুমি দেখো, আনন্দপুর থেকে দেখো, কসবা থেকে দেখো, এবং তার সাথে পুলিশ অফিসারদের ইনভলভমেন্ট দেখো, তাদের প্রাইস পোস্টিং দেখো, তাদের গোপন আতাত দেখো। এই হোল সিস্টেমের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা মুখ্যমন্ত্রীর চোখের সামনে ঘটছে, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি অ্যাপ্রিহেন্টেড। আমি বলছি প্রতিটা আমি বলছি এই যদি ইডির তরফে যে অভিযোগগুলো আনা হচ্ছে সেগুলো তো শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণ করার দায় হচ্ছে সম্পূর্ণ ইডির, যদি সত্যি হয়, এবং যাবতীয় রাজনৈতিক চাপানুতরের আঁচ থেকে বাঁচিয়ে এইটা কোর্টে শেষ পর্যন্ত তো তদন্তকারী সংস্থাকে সামনে আনতে হবে, এবং মাথা যারা রয়েছে, বিরাট চক্র রয়েছে, চক্রের চাই পর্যন্ত হাত পৌঁছানো, সেটাও তো তাদের দায়িত্ব। সেই অবধি যাবে তো না, সেই অবধি যাবে না বলে আমি এইগুলো কিছু করব না সেটা তো কোনো কথা নয়। ধরুন আপনি শেষ অবধি পৌঁছতে পারলেন না, কোনো কেসেই আমরা দেখছি শেষ অবধি পৌঁছানো যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তো আমরা জানতে পারছি যে এই ধরনের কাণ্ডকীর্তি হচ্ছে পশ্চিমবঙ্গে। আজকে আপনি বলুন তো, 1100 কোটি টাকা, 11-র পরে কটা শূন্য দিতে হবে? সাধারণ মানুষ তো গুনতে গুনতে সময় চলে যাবে, এবং তারপরে দেখবে আরেকজন গ্রেপ্তার হয়েছে। রাহুল দা একটু আগে বলছিলেন বাংলায় একটা প্রবাদের কথা, তা বিন্দুতে সন্ধু, এটাও তো জানি একজন একজন করে ধরতে ধরতেই তো আসবে। এই আশা নিয়েই তো আমরা কোর্টের কাছে, ইডির কাছে, সিবিআইয়ের কাছে থাকি। আজকে গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাত পোহালেই অ্যাকশন শুরু হবে। এই গত এক সপ্তাহে যে সমস্ত অ্যাকশন হলো তাতে একমাত্র দেবাশিস কুমার ছাড়া রাজনৈতিক নেতৃত্বের বাড়িতে খুব একটা হানা দিতে দেখিনি। সবই হচ্ছে ব্যবসায়ী, না হলে আইপ্যাক। ব্যবসায়ী আইপ্যাক হলে রাজনৈতিক অভিসন্ধি কেন হবে? তাহলে ব্যবসায়ী এবং আইপ্যাকদের মধ্যেই তিনি প্রার্থী করতে পারতেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থীতে তো 74 জন সিটিং এমএলএকে বাদ দিয়ে এদেরকে কেন করা হলো না? যদি এদের বিরুদ্ধে অ্যাকশন নিলে রাজনৈতিক অভিসন্ধির কথা বলা হয়, এ তো মারাত্মক ব্যাপার। তারা তো সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে তাদের সঙ্গে নেই, নাকি আছে? নাকি আমরা আসলে বুঝতে পারছি না যে এরাই হচ্ছে এক একটা মানে তৃণমূল কংগ্রেসের সম্পদ? রাহুল দা সম্পদ, ফলে রাজনৈতিক প্রতিহিংসা, চাপানুতর, না একেবারে নিখাত দুর্নীতির অভিযোগ, তার তদন্ত, সেইটা নিয়ে কিন্তু এই ভোট যুদ্ধের মধ্যে বঙ্গ রাজনীতি একেবারে তপ্ত হয়ে উঠেছে। লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে মহিলাদের আসন সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। আর এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে এই মহিলা সংরক্ষণ বিল নিয়ে সুর আরো চড়ালেন নরেন্দ্র মোদী। তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলছেন যে তৃণমূল কংগ্রেস বাংলার বোনেদের আরেকবার ধোঁকা দিয়েছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সামনে মহিলা আর পেছনে মহিলা। দেখুন, टीएमसी ने बंगाल की बहनों के साथ
एक और धोखा दिया है। महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করেছি, 1000 বার করব। সামনে মহিলার পেছনে ময়লা। ডিলিমিটেশন লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে মহিলাদের আসন সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। আর তারপরই শুরু হয়েছে দায় চাপানোর খেলা। বিরোধীদের মহিলা বিরোধী বলে দাগিয়ে আক্রমণে নেমেছেন প্রধানমন্ত্রী থেকে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। আবার বিরোধীদের দাবি মহিলাদের জন্য আসন সংরক্ষণ নয়, মোদী সরকারের আসল উদ্দেশ্য লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রথম দফার ভোটের লাইনে দাঁড়াতে চলেছেন রাজ্যবাসী। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। এই অবস্থায় রবিবার পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সুর আরো চড়ালেন নরেন্দ্র মোদী। टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, ज्यादा संख्या में एमपी बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। इसलिए टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची और इन्होंने महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। গত পরশুদিন দেখেছেন মোদীবাবু হেরেছে লোকসভায়, পতন শুরু হয়ে গেছে। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদীবাবু জবাব দাও। মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে, তার অর্থ বঙ্গভঙ্গ করা। সংসদে মহিলা সংরক্ষণের জন্য সংবিধান সংশোধনী বিল পাশ না হওয়ায় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে কংগ্রেস তৃণমূল সহ বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। इस ईमानदार प्रयास की कांग्रेस और उसके सहयोगियों ने सदन में पूरे देश के सामने भ्रूण हत्या कर दी है, भ्रूण हत्या कर दी है। ये कांग्रेस, टीएमसी, समाजवादी पार्टी, डीएमके जैसे दल इस भ्रूण हत्या के गुनहगार है। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে, দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের দিচ্ছেন মাসে 1500 থেকে 1700 টাকা। পাল্টা বিজেপির প্রতিশ্রুতি তারা ক্ষমতা এলে প্রতি মাসে দেবে 3000 টাকা। बंगाल की बहनों को हर साल 36,000 रुपया सीधे मिलेंगे। कितने कितने? पूरी ताकत से बताइए। 36,000 रुपये। বলেছিল 15 লাখ টাকা করে দেবো, কেউ পেয়েছেন? উত্তর হচ্ছে না। মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কে মহিলাদের উন্নয়নের জন্য প্রকৃত আন্তরিক, আর কে মহিলাদের সামনে রেখে শুধুই ভোট পেতে চাইছে, তার জবাব মহিলা ভোটাররাই দেবেন। শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই বিল নিয়ে একেবারে সংসদে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী যখন বলতে উঠেছিলেন, তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা যদি এর বিরোধিতা করেন তার রাজনৈতিক লাভটা আমার হবে। এবং আপনারা খেয়াল করবেন যে একেবারে তারপর থেকে আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। আজকে যখন প্রচারে আসছেন, প্রথম জনসভা থেকে প্রথম বক্তব্যটায় তৃণমূল কতটা নারী বিদ্বেষী, কতটা মহিলা বিরোধী, যেভাবে তারা বিলটাকে আটকে দিয়েছে সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে, সেটা প্রমাণিত হচ্ছে। এইভাবে তো বিজেপি একেবারে এই নির্বাচনে আরো বেশি তুঙ্গে নিয়ে যাচ্ছে প্রচার। শুভ্রজির প্রথম কথা, নারী বিদ্বেষী কথা আমি 2 মিনিট পরে আসছি। প্রথমে বলি, যে প্রধানমন্ত্রী ভাষণ দিলেন ডিলিমিটেশনের কথা বা মহিলা বিলের কথা, এ তো মহিলা বিল তো আগেই পাস হয়ে গেছিল। পাস হয়েছিল 2023 সালের 20 সেপ্টেম্বর। তখন এই বিজেপি এনডিএ সরকারের সংখ্যাগরিষ্ঠতা ছিল। তাহলে তখন এই 2.5 বছর ধরে কি হচ্ছিল? কেন বিল পাস হয়নি? কে উত্তর দেবে?
আজকে যখন বোঝা গেছে যে এই সংখ্যা নিয়ে, সাংসদ সংখ্যা নিয়ে আর পশ্চিমবঙ্গ দখল করা যাবে না বা বিভিন্ন রাজ্যে দখল করা যাবে না, পরের বার ক্ষমতা আসায় দুরস্ত বা খুব মুশকিল, তখন সামনে মহিলা বিল আর পেছনে ডিলিমিটেশন। আজকে তাই এই চক্রান্ত বিরুদ্ধে আমরা জবাব দিয়েছি। এটা একটা বড় নেক্সাস, একটা বড় চক্রান্ত। আজকে যে মহিলার কথা বিজেপি বলছে, সাংসদ সংখ্যা মাত্র 12.9% কেন, আর তৃণমূল তাদের সাংসদ সংখ্যা মহিলাদের 37.3%, কেন? আজকে উত্তর দেবে না বিজেপি? নারীর, যাদের নারীর কথা বলে, যারা নারী সুরক্ষার কথা বলছে, তাদের কাছে জ্বলন্ত উদাহরণ আছে মণিপুর, উদাহরণ আছে হাতরাস, উদাহরণ আছে উন্নাও, উদাহরণ আছে বিলকিস ধর্ষণ। সুতরাং আজকে যারা আজকে মহিলা নিয়ে এত বড় বড় কথা বলছে, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে দেখতে হয় যে নারী সুরক্ষা নিয়ে যখন মণিপুর জ্বলছিল, যখন নগ্ন প্যারেড করা হচ্ছিল, আজকে দোকান কারা বেহাল যদি হয় কোনো দল, তাহলে তাদের কাছে কোনো উত্তর থাকে না। আজকে ডিলিমিটেশন নাম করে সুবিধার জন্য সামনে মহিলা বিল এনে আমি অফিলিয়া সিনহার কাছে আসবো। এইটা আচ্ছা, আগে জনগণনা হবে, তারপর রাহুল চক্রবর্তী তো এক সেকেন্ড অফিলিয়া দি, রাহুল চক্রবর্তী একটা তথ্য দিচ্ছেন, আমি এই তথ্যটা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে দিয়েছেন। তিনি বলছেন যে লোকসভায় তৃণমূলের ইলেক্টেড মেম্বারের সংখ্যা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 37.9%, মানে হচ্ছে 38%, এবং রাজ্যসভায় 46%, যেখানে বিজেপি বা বিজেপি শাসিত ইন্ডিয়া রুলড একেবারে কেন্দ্র সরকার, তারা যখন 33% বা 1/3 কথা বলছেন, সেখানে অনেক বেশি সংখ্যায় লোকসভা এবং রাজ্যসভায় নিজেদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। এরপরে কি তৃণমূল কংগ্রেসকে আর মহিলা বিরোধী বলা সাজে? এই প্রশ্ন তো তুলছে তৃণমূল। অফিলিয়া, কে কি বললো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। উনি একাই রানী সেজে থাকবেন হয় না, ওনারও সব বুজরুকে বাদ দিন, উনি আসলে হচ্ছেন মহিলা বিদ্বেষী। যদি আজ এটা ইমপ্লিমেন্টেশন হতো, সবার জন্য ভালো হতো, মহিলাদের জন্য। উনি দোকান কাটা, উনি যা তা করছেন পশ্চিমবঙ্গে, কারণ ওনার নিজের এক্সপায়ারি ডেট এসে গেছে 4 মে, উনি বিদায় নিচ্ছেন, তাই ওনার কোনো কিছু তার কিচ্ছু এসে যাবে না। উনি এইসব করে আর ভোটে পারবেন না। 3,000 টাকা করে পাবে মহিলারা। চুপ করুন মশাই, আপনারা এখনো আজকে অভিষেক বলছে ব্রিজ বানাবে, 15 বছর ধরে উনি ব্রিজ বানাতে পারেননি, মমতা 15 বছর ধরে করতে পারেননি, আর এইবারে নির্বাচনে করবে ছাঁচে নতুন গড়া যায় পশ্চিমবঙ্গবাসী, তাই ছাঁচ বদল করছে, তৃণমূলকে একেবারে শেষ করে দিচ্ছে, চলে গেছে, তাই পশ্চিমবঙ্গে ছাঁচ বদল হচ্ছে। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। দেখুন, হ্যাঁ দেখুন, একটা বিষয় তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এই যে সংশোধনী বিল যেটা একেবারে পাশ করতে পারলো না, একেবারে কেন্দ্রের তরফ থেকে পেশ করা হয়েছিল ঐক্যবদ্ধ বিরোধিতার কারণে, নিঃসন্দেহে এইটা ইউনাইটেড অপোজিশন আরেকবার সেটা দেখা গিয়েছে, এইটা নিঃসন্দেহে বিরোধীরা সেটা নিয়ে উৎসাহী হতে পারে। কিন্তু আমি বলছি চন্দনদা, আপনি আজকেও শুনলেন এবং সেদিন গতকাল একেবারে জাতির উদ্দেশ্যে ভাষণে এটাও বলেছেন যে ভ্রূণ হত্যা করেছে কংগ্রেস, যেভাবে তারা বিরোধিতা করেছে এবং যেভাবে কংগ্রেস এবং বিরোধী রাজনৈতিক দলগুলো ভ্রূণ হত্যার অপরাধী বলে তাদের কার্যত দাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। দেখো, একটা কথা আমি বারবার বলি বা আমরা সকলেই জানি, শূন্যের সাথে তুমি যে সংখ্যাটাই বসাও আলটিমেটলি শূন্য হবে। আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আমি কিন্তু প্রধানমন্ত্রীকে আদারওয়াইজ কিছু বলতে চাই না, বাট আমার ইন্টারেস্টিং লেগেছে ওনার প্ল্যাটফর্মটা। দূরদর্শনের মতো প্রসার ভারতী, যেখানে রাজনৈতিক প্রচার করা যায় না এমন একটি আইন, প্রসার ভারতী তো আমাদের সময় তৈরি, উনি সেই আইনটাকে ভঙ্গ করেছেন। শুধু কংগ্রেসের বিরুদ্ধে বলতে হবে বা বিরোধীদের বিরুদ্ধে বলতে হবে। দ্বিতীয় ইন্টারেস্টিং কারণটা হচ্ছে, প্রধানমন্ত্রী যেভাবেই বলুন, ব্যাখ্যাটা হলো পার্লামেন্টে দাঁড়িয়ে উনি সবলে সজোরে ওই বিলটাকে পাস করাতে চেষ্টা করেছিলেন, পারেননি। বিরোধী ঐক্যের কাছে উনি পরাজিত হয়েছেন, এই পরাজয়টা তাকে স্বীকার করতে হবে। আমরা সব বিদ্বেষী, আমাকে একটু বলতে দিন, চন্দনদাকে বলতে দিন প্লিজ। চন্দনদা কন্টিনিউ করুন, আমি অফিলিয়া সিনহাকে থামালাম। হ্যাঁ, এবার প্রশ্নটা হচ্ছে যে আজকে এই নরেন্দ্র মোদীজির এই ভাষণটা প্রমাণ হয়েছে যে পার্লামেন্টে ইলেক্টেড সোজা প্রসেসে মানুষ যারা প্রতিনিধিত্ব করে তার বিরোধিতা করেছে। পরিষ্কার তত্ত্ব হচ্ছে তাই। আজকে মোদীজি 12 বছর কমপ্লিট করেছেন তার শাসন ব্যবস্থায়। ভ্রূণ হত্যার কথা উনি বলছেন, উনি এটা জানেন না। স্ট্যাটিস্টিক্সটা দেখে নিন, মধ্যপ্রদেশে উনি গভর্ন করছেন এবং
তার পাশাপাশিভাবে উত্তরপ্রদেশে উনি আছেন, গুজরাটে ভ্রূণ হত্যার রেকর্ড যদি ইন প্র্যাকটিস উনি যেটা বলেছেন সেটা তো রূপক অর্থে, ইন প্র্যাকটিস কোথায়? আর সবথেকে বড় কথা, এই দেশ ইন্দিরা গান্ধীকে দিয়েছে, ইন্দিরা গান্ধী, নন্দিনী শতপথী প্রথম মুখ্যমন্ত্রী, এদের উপহার দিয়েছে। এই দেশ রাজীব গান্ধী প্রথম মিনিস্টেরিয়াল ফর্মে উইমেন এম্পাওয়ারমেন্ট আনেন, নারী সমাজ কল্যাণ দপ্তর। তার পরবর্তী সময় একদম বেসিক লেভেলে মুশকিলটা হচ্ছে এই ভুল তথ্যে আমার সবথেকে বড় মুশকিলটা হচ্ছে মোদিজি যে ভুলগুলো করেছেন সেগুলো শুধরে নিতে পারেন, কিন্তু তাকে প্রোটেক্ট করা যাবে না। বাস্তব চরিত্র হচ্ছে হেরেছেন উনি পার্লামেন্টের সদস্যরা প্রত্যেকে মাননীয় সদস্য সব দল, তারা বুঝেছেন যে বিলটা আনা যাবে না। ডিলিমিটেশন করবার সাহস যারা দেখাচ্ছেন, এক মিনিট ওফেলিয়া ফর এ সেকেন্ড, জাস্ট না আমি জানি অনেক কিছু বলার আছে, তার কারণ ফেস সেভ হবে না, কিন্তু আমি একটা কথা বলতে পারি, ডিলিমিটেশন করার আগে কেন ক্ষমতা হলো না সেন্সাস আনা, জনগণনা করার ক্ষমতা হলো না কেন? কি কারণে 2021-এ এই জনগণনা করা যায়নি? এগুলোকে আগে উত্তর দিতে হবে। প্রধানমন্ত্রীর কাছে উত্তর থাকলে প্রধানমন্ত্রীকে বলতে হবে কিসের ভয় জনগণনা হয়নি, কিসের কারণে জনগণনা হয়নি। আলটিমেটলি এই যে মহিলা সংরক্ষণ বিল যেটা আটকে গেল সংসদের ফ্লোরে, সেটাতে আলটিমেটলি ভরসা সাধারণ মানুষ কাকে করবেন? বিজেপি বা এনডিএ কে করবেন, নাকি বিরোধীদের ইউনিফাইড অপোজিশনে আটকে গেল তাদের শেষ পর্যন্ত ভরসা করবেন? সেটা সময় বলবে। কিন্তু প্রধানমন্ত্রী এসে বলছেন যে ভরসা একমাত্র দিতে পারে বিজেপি, তার কারণ ভয়। বাতাবরণ তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস, যে ভয়ের দিন শেষ হতে চলেছে। একেবারে সোজাসুজি হুঙ্কার ছাড়ছেন প্রধানমন্ত্রী, এই বলে যে তৃণমূলের সিন্ডিকেটদের শেষ সুযোগ দিচ্ছি, আত্মসমর্পণ করো থানায়। কি বলেছেন দেখুন। टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। यहां पर 23 तारीख के पहले कर लो, क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। यहां विष्णुपुर का माफिया बालू, पत्थर, कोयले के अवैध खनन से जुड़ा टीएमसी का सिंडिकेट, कान खोलकर सुन लो, कान खोलकर सुन लो, ये सब চলবে না। দেখুন, আমি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কাছে যাওয়ার আগে আপনাদের মনে করাবো, এই রকম হুঙ্কার কিন্তু অমিত শাহ এসে দিয়েছেন যে 4 তারিখের পর তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সিধে করে দেওয়া হবে। আজকে প্রধানমন্ত্রী বলছেন যে 29 তারিখের আগে যত তৃণমূলের সিন্ডিকেটের গুন্ডারা রয়েছে তারা আত্মসমর্পণ করো থানায়, নইলে 4 তারিখের পরে এগুলো একটাও চলবে না। আলটিমেটলি অরিন্দমদা, যে রুল অফ ল এইটা প্রতিষ্ঠা পাবে বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী, সেটা কার্যক্ষেত্রে কতটা দেখা যাবে বলে মনে হচ্ছে? প্রথম কথা বলি, এগুলো দেখার দায়িত্ব ইলেকশন কমিশন। একজন প্রধানমন্ত্রী যা বলছেন, একজন মুখ্যমন্ত্রী যা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন, এগুলো দেখার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশন। কিন্তু আজকে একটা খবর দিচ্ছি আপনারা দর্শকবৃন্দ খুব খুশি হবেন। সেদিন আমি আপনাদের বলে গিয়েছিলাম যে সল্টলেকের দত্তাবাদে যে কাউন্সিলর এক্স, তার নাম হচ্ছে কি নির্মল দত্ত, সে ডিফ্যাক্টো তার স্ত্রী কাউন্সিলর, দীর্ঘদিন ধরে ওখানে মস্তানি করে চলেছে। ইলেকশন কমিশনের ডাইরেকশনে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং একদিনে বেরিয়ে চলে এসছে। কেন? কিডনিতে সাংঘাতিক অবস্থা। এই যদি আজকে হয়, তাহলে হাউ দ্য ক্রিমিনালস উইল বি রেকটিফাইড। আজকে আমরা আলোচনা করছি এই যে লিমিটেশন নিয়ে যে আলোচনাটা করছি, আপনাদের একটু বলে দিই, নতুন সংসদ ভবনটা যখন তৈরি হয়েছিল ক্যাপাসিটি করেছে 850। কিসের জন্য? আজকে টিএমসির জন্য 37 রেশিও হয়, এটা ভালো কথা, তো খুব সুন্দর। সেটা থেকে অনুপ্রাণিত হয়ে যদি আজকে করে, সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, কি ভালো না খারাপ সেটা তারা বুঝুক। কিন্তু আমি মনে করে থাকি যে আজকে যদি নারীদের যদি এই সুরক্ষা দেওয়ার জন্য এই কথাটা করে, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ঠিক চিন্তা ভাবনা নিয়ে করেছে।
আমি এইখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসার আগে দেখাবো যে আক্রমণ শানাচ্ছেন যখন নরেন্দ্র মোদী, পাল্টা আক্রমণ তৃণমূলের তরফেও আসছে। দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচার সভা থেকে কি বললেন। সবাইকে বলবো, আরে তৃণমূলের গুন্ডা নেই, সব থেকে বড় গুন্ডা এখন বিজেপিতে। তিনি বলছে 29 তারিখের মধ্যে সবাই পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করো, মেলে 4 তারিখের পর হিসেব হবে। আপনার কথা অনুযায়ী যদি আপনার মান মর্যাদা রক্ষা করতে হয় মোদীজি, তাহলে অর্ধেক বিজেপি খালি হয়ে যাবে, কেউ থাকবে না। বিজেপি করে না, ভালো লোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, ছাচ্চোর, প্রদীপ চট্টোপাধ্যায়, এইগুলো সবই হচ্ছে গিয়ে মহিলা বিল এবং তারপরে এইসব গুন্ডা রাজ। এইগুলো দেখুন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কোন ইস্যুতে হতে যাচ্ছে দ্যাট ইজ সেটেলড। আজকে 5 দিন আগে নতুন করে পার্লামেন্টে বিল কে বিরোধিতা করেছে, আপনি তৃণমূল কংগ্রেসকে কি করে এখানে সিঙ্গেল আউট করবেন? তাহলে তামিলনাড়ুতে গিয়ে কি বলবেন? তৃণমূল কংগ্রেসের কথা বলবেন, নাকি বিরোধী অন্য দলগুলো অন্য যেখানে যাচ্ছে সেখানে বলবেন? ফলে তৃণমূল কংগ্রেস একা তো এই কাজ করেনি, এটা তো একটা ইউনাইটেডভাবে সমস্ত অপোজিশন মিলে করেছে। তাহলে তৃণমূল কংগ্রেসের আলাদা করে এখানে তৃণমূল কংগ্রেস নারী সুরক্ষা নিয়ে এখানে কি করেছে সেটা তো অলরেডি এস্টাবলিশ, সেটা তো একটা ন্যারেটিভ আছেই। ফলে নতুন করে এর সঙ্গে সংযোজন করার কোনো দরকার নেই। কিন্তু আমার যেটা চিন্তিত আমি যেখানে, সেটা হচ্ছে যে কথাগুলো প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেখানেও কি প্রচণ্ড হুমকি নেই? সেখানেও কি একদম ক্ষমতায় আসার আগে থেকেও একটা থ্রেটের বাতাবরণ নেই? আপনি ক্ষমতায় আসার পরে আপনি ভালো করে রাজ্যটাকে সাজান, সেখানে আইন শৃঙ্খলার ব্যবস্থা খোলনলচে বদলে দিন, খুঁজে বার করুন কারা সিন্ডিকেটে এত বছর কি করেছেন। কিন্তু তার আগেই আত্মসমর্পণ কেন? তাহলে ক্ষমতায় এলে আপনারা খুঁজে বার করতে পারবেন না? ক্ষমতায় এলে আপনারা আগে কেন আত্মসমর্পণ করতে বলছেন? আপনাদের ক্ষমতা নেই। আচ্ছা, প্রদীপদা বলেন, তাদেরকে খুঁজে বার করার কেন নেই? আর যাদেরকে খুঁজে বার করবেন তাদেরকে উল্টো করে ঝোলাবেন। এইটা বাংলা সংস্কৃতি, এই নতুন সংস্কৃতির আমদানি করতে হচ্ছে। ক্ষমতায় আসার পরে আপনারা খুঁজতে পারবেন না অপরাধীদের, তার আগে অপরাধীরা নিজেরা এসে ধরা দেবে। যদি ধরা না দেয় তাহলে মানে তারপরে অপরাধীরা থেকে যাবে। এটা আবার কি জিনিস? আমি বলছি রাজ্য সরকারের কি পরিকল্পনা আছে? আমি বিজেপির সরকার ক্ষমতায় এলে আমি কিভাবে সিন্ডিকেট নষ্ট করব, কিভাবে গুন্ডারাজ নষ্ট করব, কিভাবে আমি থানাকে ঢেলে সাজাবো, কিভাবে কাটমানি বন্ধ করব, তার রূপরেখা কই? এইটা এই হুমকি না, তার সঙ্গে হুমকি কোথায়? কোনো গুন্ডার নিজের থেকে সারেন্ডার করবে? কোন? তাহলে এতদিন কেন্দ্রীয় বাহিনী কি করছে? কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে কি করছে? 2 মাস ধরে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে। আপনাকে মাথা ব্যথা করতে হবে না, কেন এখনো দেখা যাচ্ছে না? মাথা ব্যথা করতে হবে না, তো করছে আগে মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের মাথা ব্যথা। দেখুন, আমি বলছি নিঃসন্দেহে এই বক্তব্যের মধ্যে যদি হুঁশিয়ারি থেকে থাকে, উল্টো করে ঝুলিয়ে সিধে করে দেওয়া বা আত্মসমর্পণ করুন, নইলে 4 তারিখের পরে এসব সইবে না। আমি বলছি উল্টো দিকের বক্তব্যের মধ্যে কি স্নেহের পরশ লুকিয়ে আছে নাকি? যে 4 তারিখের পরে একেবারে রবীন্দ্রসঙ্গীতের সুরে ডিজে বাজবে? প্রশ্ন থাকবে দুতরফের ক্ষেত্রে। এবার ক্ষমতায় আসছে বিজেপি, ফের প্রত্যয়ের সঙ্গে পুরুলিয়ায় দাঁড়িয়ে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তখনই তারকেশ্বরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ভুলে যান কে কোথায় প্রার্থী, 294টা আসনে আমাকে দেখেই আপনারা ভোট দিন। কে কি বললেন দেখাবো আপনাদের। मैं आम तौर पर चुनाव में कभी भी आगाही नहीं करता हूं। क्या नतीजा आएगा मैं कभी बोलता नहीं हूं। मैं सालों से चुनाव लड़ रहा हूं, लेकिन मैं उन बातों को टालता हूं। लेकिन इस बार जो भी मिलता है, छोटा सा व्यक्ति मिल जाए, घर में काम करने वाला व्यक्ति मिल जाए, सबको पूछे एक ही बात, इस बार बीजेपी की सरकार पक्की, इस बार बीजेपी की सरकार पक्की, सब कोई कह रहे हैं। ये सब देखने के बाद, ये सब सुनने के बाद और मेरे राजनीतिक अनुभव के आधार पर मैं कह रहा हूं, इस बार बीजेपी बहुत भारी बहुमत से सरकार बनाने जा रही। और जब मैं भारी बहुमत से कह रहा हूं,
मतलब कि पक्के विश्वास से कह रहा हूं, इस बार सरकार भारी बहुमत से बीजेपी की सरकार बनने वाली है। আপনাদের ঝড় জল বর্ষা আমরাই আপনাদের ভরসা। যদি আমার নেতৃত্বে সরকার চান এবং সব স্কিম বজায় রাখতে চান, আপনার ভবিষ্যৎ বজায় রাখতে চান, তাহলে মনে রাখবেন কে প্রার্থী ভুলে যান। 294টা কেন্দ্রে আমি প্রার্থী। আমারটা টুকলি করে মোদিবাবু বলছেন আমি 294টা কেন্দ্রের প্রার্থী। আরে আপনি তো বাংলার ভোটারই নন, আপনি তো বহিরাগত। আগে আপনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন, করে বলুন আমি বাংলায় ভোটে দাঁড়াবো, তারপর আপনি তো জিতবেন না, কারণ আপনি বহিরাগত। বাংলার মানুষ বাংলাকেই চায়। দেখুন, দুপক্ষই দাবি করছে যে তারা ক্ষমতায় আসতে চলেছে। এখন মানুষ কাকে বিশ্বাস করলো, মানুষ কাকে গ্রহণ করলো, সেটা তো বোঝা যাবে 4 মে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।